তো চলো দেখে নিচ্ছি এর প্রথমটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটি বুনিয়াদি পঠন দক্ষতা নয়। এবার আমাদের বুঝতে হবে পঠনটা কি। পঠন আমরা সবাই জানি, যেটাকে রিডিং পড়া বলে। তো এর থেকে এই যে চারটি অপশন দেওয়া আছে, এর থেকে কোনটা পঠন দক্ষতা নয়। তো দেখে নিচ্ছি আমরা অপশনগুলো। প্রথমটা হচ্ছে অর্থোদ্ধার বা সংকেত উদ্ধার। অর্থোদ্ধার হচ্ছে তুমি যে কোনো একটা যখন বিষয় পড়বে, সেই বিষয়টা পড়ার পর তুমি তার কি কি অর্থ উদ্ধার করলে বা অর্থটা বুঝতে পারলে কি না সেটা। এবং শব্দ শনাক্তকরণ হচ্ছে যে তুমি শব্দগুলো ঠিক মতো পড়তে পারছো কিনা। তারপরে আছে রূপতত্ত্ব, যাকে ইংরেজি টার্মে বলা হয় মরফোলজি। আর 4 নম্বরে দেখো শব্দ ভান্ডার পঠন বা যেটা তুমি শব্দ ভান্ডার বা ভোকাবুলারি আমরা বলি, সেটা পঠন। তো দেখো আমরা সিম্পলি ভাবে জানি যে যখন আমরা রিডিং পড়বো বা একটা বিষয় পড়বো, তখন কিন্তু তার অর্থটা আমাদের জানার দরকার আছে এবং শব্দগুলো আমাদের শনাক্তকরণের যেটা আমাদের ক্যাপাসিটি সেটা থাকতে হবে। এবং যেটা শব্দ ভান্ডার বা ভোকাবুলারি ছাড়া কিন্তু আমরা রিডিং গুলো পড়তে পারবো না। সুতরাং এখানে ডিরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার 3, সেটা হচ্ছে রূপতত্ত্ব। তো দেখো দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা। সেখানে আছে একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা প্রোৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনটি করতে বলেন। এখানে তিনি কি অনুসরণ করেছেন? দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে একজন শিক্ষক বা শিক্ষিকা কি করে যখন শিশু শিক্ষার্থীরা যখন তারা কেবলমাত্র স্কুলে যাওয়া আরম্ভ করলো, তখন কি করে যে তাদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা প্রোৎসাহনের আকারে প্রোৎসাহন করা বা তাদেরকে প্রেরণা দেওয়া বা অনুপ্রেরণা করে তারা যেন ভালোভাবে ভাষা অর্জনটা করতে পারে, সেটার জন্য তাদের যেমন বলা হবে তেমনটিই করতে বলেন। শিক্ষক যেভাবে করতে বলবেন তাদেরকে তেমনই করতে হবে। এখানে তিনি কি অনুসরণ করেছেন এবার আমরা দেখে নিচ্ছি। দেখো নিজে করো কৌশল, এখানে এটার অর্থ হচ্ছে যে নিজে করো। শিক্ষক শিক্ষার্থীদের বলবে তোমরা নিজে করো। দেখো আমরা কোয়েশ্চেনে দেখলাম যে একজন শিক্ষক তাদের যেমনটি করতে বলবেন তারা কিন্তু তেমনটি করবেন। সুতরাং এখানে কিন্তু এটা হচ্ছে না, কারণ এখানে ডিরেক্ট অর্ডার দেওয়া আছে যে নিজে করো। তারপর দেখো সম্পূর্ণ শারীরিক প্রতিক্রিয়া, এবং তৃতীয়টি হচ্ছে করে শেখা নীতি, যে বাচ্চারা করবে এবং শিখবে। তৃতীয়টি হচ্ছে গল্প কথন পদ্ধতি, যেহেতুকে আমরা দেখো করে শেখাটাও দেখছি না কোয়েশ্চেনে, এবং গল্প কথন এখানে কিন্তু শিক্ষকে কোনো গল্প বলতে চাচ্ছে না, শিক্ষকে বলতে চাচ্ছে যে আমি যেমনটি করব তোমরা তেমনটি করবে আকারে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো সম্পূর্ণ শারীরিক প্রতিক্রিয়া, যেটাকে বলা হয় টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটার দ্বারা কি করা হয়, যখন একটা বাচ্চাকে ছোট বাচ্চাকে ভাষা অর্জনের জন্য বলতে শেখাবে তারা, যে এর আগেও আমি তোমাদের একটা ক্লাসে এটার উদাহরণ দিয়েছিলাম, আজকেও দিচ্ছি। দেখো যখন এইভাবে বলবে এই হচ্ছে আমার মাথা, এই দুটি চোখ, এই দুটি কান আমার, এই একটি নাক, যখন এইভাবে একটু সুর করে ভালোভাবে এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা যে কোনো বিষয় সুর দিয়ে এই যে ফিজিক্যাল রেসপন্স করে যখন শেখাবে, তখন কি করবে বাচ্চারা কিন্তু খুব সহজে এই যে দেখতে পাচ্ছ যে প্রথম বছরগুলিতে যে তার ভাষা অর্জন সেটা কিন্তু খুব সহজে আয়ত্ত করবে। তো এখানে কি করা হবে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা হিসাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। তো দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে ভাষা হচ্ছে এর সামাজিক উপায় বা সোশ্যাল টুল। দেখো এবার আমরা জেনে নেব যে এই যে সামাজিক উপায়, ভাষাটা যে একটা সামাজিক উপায়, সেটা কে বলেছিল তোমরা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ভাইগটস্কির তত্ত্বের একটা ধারণা ছিল। তো দেখো অপশন নাম্বারে কি আছে, প্রথমত ব্যাখ্যা। ব্যাখ্যা একটা যে নেগেটিভ ওয়ার্ড, সেটা তো তোমাদের আর বলতে হবে না, সুতরাং এটা হচ্ছে না। তারপরে দেখো ইন্টিমেশন বা জ্ঞাপন, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। এবং হস্তক্ষেপণ, যেখানে শিশুরা যদি কিছু করতে চায় সেখানে যদি আমরা হস্তক্ষেপ করি বা কি আমরা বলি যে এটা তোমার করা প্রয়োজন নেই, তুমি এইটা কাজ করো, এটা নয় সেটা, এইভাবে একটা শিশুকে বললে কিন্তু সে বিরক্তি হবে। আমরা ভালোভাবে জানি যে বাংলার পেডাগজিতে আমরা শিশুদেরকে কি করতে হবে, বেশি বেশি করে অপরচুনিটি দিতে হবে বা অগ্রাধিকার দিতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে না। তো দেখো আমাদের দেখা গেল যে 2 নম্বর অপশনটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়া। দেখো যখন বাচ্চারা সামাজিক ভাবে কথা বলে, পরিয়ালে কথা বলে বা পার্শ্ববর্তী যারা বন্ধু বান্ধব বা সহপাঠী বা অন্য শিক্ষক শিক্ষিকা যারই সঙ্গে কথা বলুক, তাদের মধ্যে একটা কি হয় পারস্পরিক ভাব যেটা বা ক্রিয়া প্রতিক্রিয়ার কিন্তু একটা আদান প্রদান হয়। আর সেটার জন্য একটা বাচ্চার কি হয়, যেটা ব্যক্তিত্ব বিকাশ বলো, সেটা মানসিক বিকাশ বলো বা তুমি ভাষা অর্জনের ক্ষেত্রেই বলো, সে কিন্তু খুব দ্রুততরে সেটা উন্নতি করতে পারে। সুতরাং এর
অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কোনো পাঠ পড়ে এর অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা, স্থান, নাম, ধাম বা দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য হচ্ছে। এবার একটা পাঠ তুমি পড়েছো, সেই পাঠটা পড়ার পর তার পুঙ্খানুপুঙ্খতা, যে একটা খুঁটিনাটি বিষয়গুলো, বাকি সেই বিষয়ের স্থান, নাম, ধান বা দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্যটা কি। আমরা দেখে নিচ্ছি যে প্রথমটা অপশন বৈশ্বিক অনুধাবন, যেটাকে গ্লোবাল কম্প্রিহেনশন বলে। দেখো এটাতে দেখেই বোঝা যাচ্ছে যে বৈশ্বিক, যে এখানে কিন্তু স্থানের কথা বলা হয়েছে। যদি বৈশ্বিক বা গ্লোবাল কম্প্রিহেনশন যদি গোলকীয় বলতো, যে একটা পাঠ পড়ে এর অন্তর্গত গোলকীয় পুঙ্খানুপুঙ্খতা, যেখানে তোমার বিশ্বের কথা বলা হবে, তাহলে কিন্তু এই অপশনটা হতো। সুতরাং এটা হচ্ছে না। এবং তারপর দেখো স্থানিক অনুধাবন, এটা ঠিকই আছে। তারপর প্রতীয়মানতা নির্ণয়, এটা ড্রয়িং ইনফারেন্স, এখানে কিন্তু তোমার কোনো রেখাচিত্র বা চিত্রর কথা কোনো উল্লেখ নেই, সেই হেতুকে এটাও কিন্তু হচ্ছে না। বাকি পাঠটির ব্যাখ্যাকরণ, এটা তো একটা নেগেটিভ ওয়ার্ড, 4 নম্বর অপশনও হবে না। আমাদের ডিরেক্ট অ্যান্সার কোনটা হবে, সেটা হচ্ছে স্থানিক অনুধাবন বা লোকাল কম্প্রিহেনশন। আমরা লোকাল ভাষাতে কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করি, যে এই জিনিসটার পুঙ্খানুপুঙ্খতা কি বা স্থানীয় নামটা কি, তারপরে তোমার দিনক্ষণগুলো কি, এগুলো কিন্তু আমাদের খুব লোকাল ওয়ার্ড, যে সেই জন্য অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পরের কোয়েশ্চেনটা, কোনো শিক্ষক বা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন, উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরো ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন। এখানে তিনি চর্চা করেছেন, যে কি চর্চা করেছেন। দেখো পঞ্চম শ্রেণীতে একজন শিক্ষক বা শিক্ষিকা গেলেন, তিনি সেখানে কি করলেন, পঠনটা উপভোগ করার জন্য বা আনন্দটা উপভোগ করার জন্য তিনি সংশ্লিষ্ট ধারণাটিকে আরো ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ, একটা লম্বা আর্টিকেল পড়তে দিলেন। তিনি এখানে কি চর্চা করেছেন। এই যে 4টি অপশন দেওয়া আছে এখানে, এখান থেকে মানে বাচ্চারা কোনটা পাঠ উপভোগ করলো বা কি পদ্ধতিতে করলো, এখানে আমাদের দেখতে হবে। প্রথমটা হচ্ছে ব্যাপক পাঠ, যেটাকে এক্সটেন্সিভ রিডিং বলা হবে। দ্বিতীয়টা হচ্ছে নিবিড় পাঠ, যেটাকে ইন্টেন্সিভ রিডিং বলা হয়। যে বিষয়টা তুমি পড়ছো ইন্টেন্সিভ, মানে খুব ভেতর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সেটার প্রত্যেকটা ডেটা তুমি কালেকশন করবে বা প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে তার থেকে বের করতে হবে। তারপর দেখো পরস্পর নির্ভর পাঠ বা জিগসা রিডিং। এখানে যেহেতুকে কি বলা হয়েছে, যে উপভোগের কথা বলা হয়েছে, তো এটা যেটা নিবিড় পাঠ সেটাও হচ্ছে না বা পরস্পর নির্ভরটাও হচ্ছে না। এবং অংশভাগী পাঠ, যেটা পার্টনার রিডিং বলা হয়, যে তাদের সহপাঠীর মধ্যেও কিন্তু এটা শিক্ষকে পড়তে দেয়নি, যে তোমরা তোমাদের মধ্যে পড়ে নাও, এটা নয়, কিন্তু তাদের একজন একজন করে তাদের নিজের বইয়ের থেকে সেটা পড়তে দিয়েছে। তো এটা কিন্তু অংশভাগীয় পাঠ হচ্ছে না। এখানে দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার ব্যাপক পাঠ। আমি আরো ভালোভাবে তোমাদের বলছি, একটা সিক্রেট ট্রিক দিয়ে বলছি, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ব্যাপক পাঠ তখনই হবে যখন কোয়েশ্চেনে উপভোগের কথা থাকবে, যখন জাস্ট খালি উপরে উপরে তাড়াতাড়ি করে পড়ে নেবে আর উপভোগ করবে বস্তুটাকে, বা এখানে যদি থাকবে দীর্ঘ বা কোনো লং লার্জ একটা বিষয়ের কথা যদি থাকে বড় কোনো একটা বিষয়, বা এটাকে উপভোগ করার কথা যদি থাকে, তাহলে কিন্তু ব্যাপক পাঠ হবে। আর যদি এখান থেকে ডেটাগুলো কালেকশন করার কথা ছিল, যে তোমাকে এখান থেকে তার যে জ্ঞানমূলক নলেজমূলক যেগুলো কথা, সেগুলো যদি তোলার কথা ছিল, তাহলে কিন্তু সেটা নিবিড় পাঠ হতো। ঠিক আছে, তো এখানে যেহেতুকে উপভোগ এবং দীর্ঘ এই কথাগুলো আছে, তো এখানে কি হবে, অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই যে ব্যাপক পাঠ, নিবিড় পাঠ, এদের সঙ্গে কিন্তু এই যে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ রিডিং এর সঙ্গেও কিন্তু স্ক্যানিং, স্কিমিং এগুলোও কিন্তু জড়িত আছে। তো এগুলোর বিষয়ে যদি তোমরা আরো ভালোভাবে জানতে চাও, অবশ্যই তোমরা কি করবে, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যাবে এবং অবশ্যই ভিডিওটা দেখে নেবে। দেখো শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর বস্তু সামগ্রী ব্যবহার করেন, কারণ শিক্ষক বা শিক্ষিকা বাস্তব। এখানে কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে যখন নতুন করে যারা শিক্ষক শিক্ষিকা হন, তারা শ্রেণীর শিক্ষার্থীদেরকে যখন শব্দাবলী শেখাবে, শব্দাবলী শেখানোর সময় তারা কি ব্যবহার করেন, বস্তু সামগ্রী ব্যবহার করেন, মানে রিয়েল বস্তুগুলো ব্যবহার করেন। কেন ব্যবহার করেন, আমরা এই অপশনগুলির থেকে বেছে নিতে হবে সব থেকে তোমার যেটা উপযুক্ত কারণ সেটাকে। ঠিক আছে, তো এবার দেখো এটি শব্দগুলির সঠিক উচ্চারণ লেখাতে সাহায্য করে। এটি কি সঠিক উচ্চারণ লেখাতে সাহায্য করে? অবশ্যই না। আমরা বলতে পারি যে এটা কি করতে পারবে, বস্তু সামগ্রী দেখানোর কারণই হচ্ছে যে যাতে বস্তু সামগ্রীকে তারা ভালোভাবে চিনতে পারে ও মনে রাখতে পারে, উচ্চারণের জন্য কিন্তু নয়। কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দ ভান্ডার গড়ে তুলতে পারি।
যেহেতু এখানে কেবল একটা নেগেটিভ ওয়ার্ড, তো এটা কিন্তু হচ্ছে না। শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয়। দেখো, শিশু শিক্ষার্থীরা যদিও বিমূর্ত চিন্তা করতে তারা সমর্থ নয়, কিন্তু তাদের জন্য কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাদের কিন্তু বোঝাতে পারি। তো 3 নম্বর অপশনটাও কিন্তু হচ্ছে না। এবার আমরা দেখে নেব 4 নম্বর অপশন। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। দেখো, পেডাগজির যেগুলো অ্যান্সার থাকবে সেগুলোতে আমাদের দেখতে হবে বাচ্চা কখন সব থেকে বেশি বাস্তব জীবনের সঙ্গে সংযোগ করতে পারে বা বাস্তব জীবনের বস্তুগুলোর সঙ্গে এর তুলনা করতে পারে, সেটাই হবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এখানে তোমরা অন্য অপশনের তুলনা 4 নম্বর অপশনটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে নতুন শব্দাবলীর সময় বস্তু সামগ্রী ব্যবহার করার মানে প্রধান উদ্দেশ্যই হচ্ছে তাদের যেন এই যে বাস্তব জীবন যে থাকবে এটার সঙ্গে যেন তারা সংযোগ সাধন করতে পারে। তো এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখানে দেখো, নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না। এই সময় পর্বটিকে বলা হয়, একটা শিশু যখন একটা ভাষা শুরু করে সে কিন্তু বুঝতে পারে, কারণ সে বলার আগে কথাগুলো শুনে 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 সে সম্পূর্ণ কথাটি বুঝতে পারে, কিন্তু কি করতে পারে না, সে প্রকাশ করতে পারে না বা বলতে পারে না। এই যে সময়টা, এই সময়টাকে কি বলা হয়? দেখো, এই সময়টাকে কি বাক প্রবেশক বলা হয়, যে স্পিচ এমার্জেন্ট, নাকি নীরব, না প্রারম্ভিক উৎপাদন, নাকি প্রবেশক? এখানে তোমার হবে অপশন নাম্বার 2, কারণ এখানে সে যেহেতুকে বলতে পারছে না বা সে বুঝতে পারছে, প্রকাশ করতে পারছে না, সে কিন্তু নীরবে থাকবে বা সাইলেন্ট হয়ে থাকবে। এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন, আর এখানে কিন্তু বোঝার মতো তেমন কিছুই নেই। তোমরা শুধু মনে রাখবে যখন একটা বস্তু সে বুঝতে পারছে বা সে প্রকাশ করতে পারছে না, অর্থাৎ সে নীরব হয়ে থাকবে। এখানে এটা বাক প্রবেশকও হবে না বা প্রারম্ভিকও হবে না, প্রবেশকও হবে না। এখানে দেখো, একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক, একজন ভালো ভাষা শিক্ষকে ক্লাসে কিভাবে ভাষা শেখায় সেটা এখানে বলতে যাচ্ছে। তো আমরা দেখে নিচ্ছি অপশনগুলো। শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্ন উত্তর শিখিয়ে দেবেন। যে এখানে দেখো, যে শিশুদের যখন একটা ভাষা বিষয় পড়াবে তখন কি একজন শিক্ষক শুধু এই যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো শিখিয়ে দেওয়াই কি তার কাজ, নাকি সেই বিষয়ের সঙ্গে তার জীবনের সঙ্গে যেটা সঙ্গতি সেটাও রাখতে হবে? সুতরাং 1 নম্বরটি হচ্ছে না, কারণ এখানে শুধু প্রশ্নের উত্তরের কথা বলা হচ্ছে, তার বাস্তব জীবনের সঙ্গে বা কোনো উপাদান এরকম কিন্তু উল্লেখ নেই। তারপর দেখো 2 নম্বরে, শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। হ্যাঁ, আমরা জানি যখন ভাষা শিক্ষকে ভাষার ক্লাস একটা করাবে বা বিষয় পড়াবে, সেই বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান বাচ্চাদের সঙ্গে সামনে উপস্থাপন করলে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারে। তো এটা ঠিকই আছে। তারপর 3 নম্বর দেখছি কেবলমাত্র, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তাও আমরা দেখে নিচ্ছি। দেখো, কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলির সেই সেম কথাই বলেছে, তো এটাও কিন্তু হচ্ছে না, সম্পূর্ণ পড়ার দরকার নেই। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপরেই নির্ভর করাবেন, যেটা বই নিয়ে গেছে পড়াতে সেই বইটির উপরেই নির্ভর করে পড়াবেন, বাকি অন্য কিছুর দিকে লক্ষ্য করবে না। তো দেখো, এটাও কিন্তু হচ্ছে না। তো এই যে অপশন নাম্বার 2টা আমরা দেখে নিচ্ছি, যে শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্য উপাদানগুলিও ব্যবহার করবেন, বা বাচ্চাদের যে বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকটা ভালো ভালো উদাহরণ দিয়ে তার উপরে এই যে যেগুলো উপাদান আছে সেগুলো ব্যবহার করে কিন্তু ক্লাসটা আরো বেশি ভালো করে সে করবেন। তো এটাই হচ্ছে একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষকের একটা গুণ, সে সমস্ত দিকগুলো লক্ষ্য রেখে বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষা প্রদান করবে। সুতরাং এখানে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। এখানে বলা হচ্ছে, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখেন এবং পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি মূল্যায়নের জন্য ব্যবহার করেন। মূল্যায়নের এই পন্থাটি কি নামে পরিচিত? সমস্যা নির্ণায়ক অভিক্ষা, এটাকে কি ডায়াগনস্টিক টেস্ট বলা হয়? এটা অবশ্যই না, কারণ আমরা জানি ডায়াগনস্টিক টেস্টটা হচ্ছে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সারের একটা পরীক্ষা, যে পরীক্ষাতে কিন্তু ফোল্ডারের কথা কোনো উল্লেখ নেই, যে টিচারে কোনো বিষয় এটাকে সংরক্ষণ করে রাখে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যানেকডোটাল, এটাও হচ্ছে না তোমার। তারপর হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, যেটাকে সংযুক্ত পরীক্ষা বলে, এটা কিন্তু এন্ড অফ দি সেশন বা এন্ড অফ দি ইয়ার, লাস্টে এটা পরীক্ষা নেওয়া হয়। তো দেখো, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের
পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা কিন্তু কি করে, প্রত্যেকজন শিক্ষক বা শিক্ষিকা তার বিষয়গুলো এই যে এক জায়গায় সেভ করে রেখে দেয়, ফাইল বা ফোল্ডার বলতে পারো। রেখে দেওয়ার পরে সেই কাজগুলিকে আবার পরীক্ষার সময় কিন্তু তারা ব্যবহার করেন। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি পোর্টফোলিও। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, যে পদ্ধতিতে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ শিক্ষণে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেয় না, তা হলো, এখানে কথাটা হচ্ছে যে যখন একজন শিক্ষার্থী তার লক্ষ্য একটা ভাষা শিখতে চাইবে বা টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেমনটা ধরো যে সে হিন্দি ভাষা শিখতে ইচ্ছে করলো, তো এখানে সে কি করবে, মাতৃভাষার মাধ্যমে কিন্তু হিন্দি ভাষাটাকে বুঝতে পারবে বা শিখতেও পারবে। এখানে তার মাতৃভাষা কিন্তু হস্তক্ষেপ করা যাবে না, যে তুমি হিন্দি শিখতে চাইছো, তুমি হিন্দি শেখো, এই জন্য কিন্তু তুমি তোমার মাতৃভাষা ব্যবহার করতে পারবে না। তো এই যে হস্তক্ষেপ যেটা ঘটতে দেয় না, এটা কোনটা পদ্ধতিতে পড়ালে দেয় না, এটাতে আমরা অপশনগুলোতে দেখে নেব। দেখো এখানে আছে প্রত্যক্ষ পদ্ধতি, তারপর ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, তারপর দ্বিভাষিক পদ্ধতি এবং পরিস্থিতিগত পদ্ধতি। ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে আমরা জানি যে এখানে মুখস্থর কথা আসে, তো এটা সুতরাং হচ্ছে না। দ্বিভাষিক পদ্ধতিতে দুটো ভাষার কথা বলা হয়, কিন্তু এখানে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ তুমি যে কোনো ভাষার কথা বলতে পারো, এটাও হচ্ছে না। বা পরিস্থিতিগত পদ্ধতি যেটা, সেটাও কিন্তু হচ্ছে না। এবার আমরা দেখছি অপশন নাম্বার 1, যেটা প্রত্যক্ষ পদ্ধতি, এটা কিন্তু একটা ডিরেক্ট মেথড, যে তুমি কি ভাষা শিখতে চাইছো বা সেটা ভাষা শেখার জন্য তুমি অন্য কি ভাষা ব্যবহার করবে, সেটা কিন্তু এখানে ধরে বেঁধে দেওয়া নাই, তোমার ইচ্ছে মতো তুমি সেটা শিখতে পারো। তো এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, যে নিচের কোনটি অধোগামী, যেটাকে টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়। এখানে কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে তোমরা পড়ে নেবে, যে এখানে কোশ্চেনটা এরকমও হতে পারো যে যেটা টপ ডাউন অ্যাপ্রোচ সেটা কোনটা, কিন্তু এখানে বলা হচ্ছে যে অধোগামী বা টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়, কোনটা। আমরা অপশন 4টি দেখে নেব। ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্ব জ্ঞানকে কাজে লাগায়। দেখো একটা বিষয়, নির্দিষ্ট একটা বিষয় যখন পড়বে বাচ্চারা, সেই বিষয়টা পড়ার আগেই কিন্তু তার পূর্ব জ্ঞান, মানে সে যতটুকু জানে তার ভিতরের সম্পূর্ণ জ্ঞানকে কিন্তু কাজে লাগায়, যে এটা কি অর্থ হতে পারে। তার মানে কি, সে তার সমস্ত জ্ঞানকে লাগিয়ে হয়তো ছোট একটা অর্থ উদ্ধার করতে চায়। এবার আমরা বুঝে নিব যে আসলে টপ ডাউন অ্যাপ্রোচটা কি। টপ ডাউন অ্যাপ্রোচটা হচ্ছে যেটা ওপরের থেকে নিচের দিকে চলে আসা, যে তুমি বড় একটা বিষয় পড়বে, বিষয়টা পড়ার পর সেটার থেকে শব্দ বা বাক্য বার করবে, এটাই কিন্তু টপ ডাউন তোমার অ্যাপ্রোচটা বোঝাচ্ছে। তো দেখো এখনই আমি বললাম যে ভাষার অর্থ উদ্ধারের জন্য তার পূর্ব জ্ঞানকে কাজে লাগায়। যখন তার সমস্ত জ্ঞানকে কাজে লাগিয়ে সে একটা নির্দিষ্ট অর্থ বের করবে, সেটা কিন্তু একটা বড় থেকে ছোট বিষয়ের দিকে আসলো। তো এটা কিন্তু একটা টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেনে কিন্তু বলেছে নয় কোনটা, সেটা বেছে বের করতে হবে। এবার 2 নম্বর হচ্ছে, পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে চলেছে তা পূর্বান্বয়ে অনুমান করে। একটা ছোট বিষয় পড়ছে, পড়তে পড়তে সে কি অনুমান করছে পরে কি বিষয় ঘটবে। তার মানে কি, সে কিন্তু একটা লক্ষ্য নিজে স্থির করতে চাচ্ছে, এটাও কিন্তু একটা টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। তারপরে আছে দেখো, আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী কি করে ভাষা বোঝে। এটা কিন্তু টপ ডাউনে যাচ্ছে না, এটা কিন্তু বটম আপে যাচ্ছে, কারণ সে একটা একটা শব্দ থেকে বা একটা একটা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে ভাষা বোঝে, সে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, ঠিক আছে। এবং 4 নম্বরে দেখো, কবিতা এবং গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসে, এটাও কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ, যে সে প্রথমে কবিতা বা গল্প বড় বিষয় শুরু করলো, তারপরে কিন্তু ছোটতে আসলো। এবার দেখা যাচ্ছে যে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্য কোয়েশ্চেন, যে আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে প্রথমে সে ছোট বিষয়টা বুঝে নেবে, নিয়ে তারপরে কি করবে, ভাষাটা বুঝবে, অর্থাৎ বড় বিষয় বুঝবে। এবার কথা হচ্ছে, তোমরা যদি টপ ডাউন অ্যাপ্রোচ বা বটম আপ অ্যাপ্রোচটা আরো ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিওটা ভিজিট করবে, তোমরা তাতে ভালো বুঝবে। তো দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, যেখানে নিরাময়মূলক শিক্ষণ, যাকে রেমেডিয়াল টিচিং বলা হয়, এটা কি। এই অপশনগুলির মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে। তো আমরা দেখে নিচ্ছি রেমেডিয়াল টিচিংটা আসলে কি। শিক্ষার্থীর শিখন ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকাগুলো কি দূরীভূত করে। ঠিকই আছে, যে শিক্ষার্থীদের যখন শিখন ধারায় তারা যখন শেখে, তাদের যে অনুপ্রবিষ্ট ফাঁকাগুলি থাকে বা দুর্বলতাগুলি থাকে, সেগুলোকে কি করে,
দূরীভূত করে। তারপর ভুল বোঝা ধারণাগুলি বা কনসেপ্ট শুধরে দেয়। এটা এক হিসেবে নয়, কিভাবে আমি বলে দিচ্ছি যে এই যে ভুল বোঝা ধারণাগুলি বা কনসেপ্টগুলি এগুলো কিন্তু ক্লাসেও শুধরে দেয় বা সবাইকে শুধরে দেয় এটা। সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। বা শ্রেণীর সমরূপতার ক্ষেত্রে কিন্তু রেমেডিয়াল টিচিং এর কোনো ভিত্তি নেই, কারণ রেমেডিয়াল টিচিংটাই হচ্ছে যে তাদের সমস্যাগুলি দূর করা, এখানে কোনো সমরূপতার কথা আসে না। এবং নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটানো, না পরিচয়ের জন্য নয়, এটা হচ্ছে যে কোনো বিষয় যে তারা বুঝতে পারছে না, কেন বুঝতে পারেনি বা তাদেরকে কিভাবে বোঝালে তারা বুঝবে সেভাবে বোঝাতে হবে, এখানে কোনো পরিচয় ঘটানোর বিষয় এখানে নেই। সুতরাং দেখা যাচ্ছে যে 1 নম্বর অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ এদের যে অনুপ্রবিষ্ট যে ফাঁকাগুলি থাকবে সেগুলো আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তো দেখে নাও, যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার এবং অক্ষর বা শব্দবর্ণ বা প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে সেটিকে বলা হয়। এখানে মূলত বলা হচ্ছে যে শিক্ষণগত অক্ষমতা, এখানে আমাদের অনেক কটা শিক্ষণগত অক্ষমতা আছে, যেরকমটা তোমার অপশনেই দেখতে পাচ্ছ তোমরা, যে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফেজিয়া, ডিসপ্রেক্সিয়া বা ডিসগ্রাফিয়া, এগুলো আমাদের কিন্তু শিক্ষণগত অক্ষমতা। তো এই অক্ষমতাগুলোর মধ্যে যেটা পড়ার, ব্যাখ্যা করার এবং অক্ষর বা বর্ণ শব্দ চেনা, প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে, মানে পড়া সমস্যা যেগুলো সমস্যা সেটাকে কি বলা হয় সেটা আমরা খুব ভালোভাবেই জানি। দেখো, প্রথমে আছে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফেজিয়া বা ডিসপ্রেক্সিয়া। এখানে কিন্তু অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমি অনেক কবার বলেছি এই ক্লাসে বা কোয়েশ্চেনের ক্লাসে, যে যেটা ডিসলেক্সিয়া সেটা হচ্ছে পড়ার সমস্যা নিয়ে যেটা বাচ্চারা সমস্যাতে ভোগে সেটাকে ডিসলেক্সিয়া বলা হয়। ডিসক্যালকুলিয়া হচ্ছে তোমার যেটা গণিত সম্পর্কীয়, যে হিসাব নিকাশ সে করতে পারে না বা গণিতের প্রতীক চিহ্নগুলো বুঝতে পারে না, সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। বা ডিসফেজিয়া যেটাতে সে ভালোভাবে কমিউনিকেশন বা কথা বলতে পারে না সেটা। আর ডিসপ্র্যাক্সিয়াটা হচ্ছে তোমার মোটর ডিসেবিলিটি, তার শারীরিক প্রতিক্রিয়ার সঙ্গে তার জড়িত বা শারীরিক অক্ষমতার কিছু সেগুলোর সঙ্গে জড়িত। তো দেখো, এটা এখানে যেহেতু বলা হচ্ছে যে পড়ার সমস্যা, সে পড়তে পারছে না বা রিডিং করতে পারছে না, শব্দ বা বর্ণ চিনতে পারছে না, তো এটাকে কি হবে, এইখানে হবে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটাকে ডিসলেক্সিয়া বলা হয়। দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে নিচের কোনটি গ্রহণ দক্ষতা, যে তুমি গ্রহণ করছো সেটা কোনটা দক্ষতাকে তুমি গ্রহণ করা দক্ষতা বলা হয়। দেখো, শ্রবণ এবং বাচন, লিসেনিং অ্যান্ড স্পিকিং, তারপর শ্রবণ এবং পঠন যেটাকে লিসেনিং অ্যান্ড রিডিং, আবার বাচন এবং লিখন না কথোপকথন দক্ষতা। এবার কথা হচ্ছে কোনটা আমরা গ্রহণ করি। এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, এর আগেও আমি বুঝিয়ে দিয়েছি। তো দেখো, যেহেতু কি এখানে গ্রহণ করার কথা বলছে, কেউ কিছু বললে কিন্তু আমরা কি করি সেটাকে শ্রবণ করা, যেটাকে তুমি শোনো, এবং পঠন, কেউ কিছু বললে আমরা শ্রবণ করি, শুনি, বা কেউ কিছু পড়লেও কিন্তু আমরা কি করি, শুনি। যে কেউ কিছু একটা বিষয়ের একজন বক্তা বা একজন শিক্ষক কিছু বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা আমরা মনোযোগ সহকারে শুনছি, মানে কি করছি, গ্রহণ করছি। এবং আমাদের সহপাঠী ধরো একটা বিষয় ভালোভাবে ক্লাসে রিডিং পড়ে বুঝিয়ে দিচ্ছে, এটাও কিন্তু আমরা শুনছি, তো এটাও কিন্তু আমরা গ্রহণ করছি। সেই হেতুকে কি হবে, এখানে 2 নম্বর অপশনটি হবে কারেক্ট অ্যান্সার, কারণ শ্রবণ এবং পঠন হচ্ছে গ্রহণ দক্ষতা। চলো দেখে নিচ্ছি আজকের শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রচলিত ভাষা শিক্ষণ উদ্দেশ্য সম্পর্কে নিচের কোনটি সত্য। এখানে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনে যে কোনো একটা অপশন যে ভাষা শিক্ষণের উদ্দেশ্য যেটা সেটা সঠিকভাবে লেখা আছে সেটা আমাদেরকে বেছে বের করতে হবে। তো দেখো, প্রথমটা হচ্ছে রৈখিক পদ্ধতিতে শ্রবণ, বাচন, পঠন ও লিখন পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ। এখানে কিন্তু রৈখিক পদ্ধতির কথা বলা হচ্ছে। রৈখিক পদ্ধতি মানে হচ্ছে একটা পদ্ধতিতে কিন্তু বা একরকম ভাবে কিন্তু একটা একটা করে আমাদের কি হয় না, বিকাশ হয় না। এটা কি হয়, সমান্তরাল ভাবে হয়। যখন শ্রবণের বিকাশ হবে, বাচনেরও হবে, পঠনেরও হবে, এবং লিখন পর্যবেক্ষণ যা আছে সবকিছুরই যা বিকাশগুলো থাকে সেগুলো কিন্তু একসঙ্গে হয়। ঠিক আছে, তো অপশন নাম্বার এ কিন্তু হচ্ছে না। 2 নম্বর, লিখনের পূর্বে প্রথম শ্রবণ, বাচন এবং পঠনের বিকাশ ঘটে। শুধু কিন্তু এই যে শ্রবণ, বাচন এবং পঠনেরই বিকাশ কিন্তু এটা লিখনের পূর্বে ঘটে না। এই যে লিখন শুদ্ধ এগুলো কিন্তু সমান্তরাল ভাবে ঘটে, আমরা আগেই দেখলাম, সুতরাং এটিও কিন্তু হচ্ছে না। এবং একটি ভাষা লিখনে শিক্ষার্থীর দ্বারা বিকশিত
চূড়ান্ত দক্ষতাটি হবে লিখন। এটি কিন্তু সম্পূর্ণরূপে একটা ভুল বাক্য, কারণ দেখো আমাদের যে 4টি দক্ষতা আছে সেটা হচ্ছে শ্রবণ দক্ষতা বা যেটা বাচন দক্ষতা, যেটা তোমার লিখিত, যা পঠন দক্ষতা বা লিখন দক্ষতা, এই যে 4টি দক্ষতা, এই 4টিকে কিন্তু আমরা সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। এটার থেকে কোনটা বেশি দরকার বা কোনটা কম দরকার সেটা কিন্তু নয়, আমাদের 4টি দক্ষতাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সুতরাং এটাও কিন্তু ভুল উত্তর। তো আমরা দেখে নেব 4 নম্বর অপশনটি, সেখানে কি বলা হচ্ছে দেখো, শ্রবণ বাচন পঠন লিখন ও পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপতভাবে কি হয়, সিমultaneously বিকশিত হবে। এই যে সবকটা যে দক্ষতা আছে, এই সবকটা দক্ষতা কি হবে, সমান্তরালভাবে একসঙ্গে সবকটারই কিন্তু বিকাশ হবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে কোনোটা আগেও আসবে না, কোনোটা পরেও আসবে না, বাকি একটা দক্ষতাকে বেশি গুরুত্ব দিব, আরেকটাকে কম গুরুত্ব দিব, এরকমও হবে না, বাকি যে একটা একটা করে বিকাশ হবে, এটাও কিন্তু আমাদের হচ্ছে না। এই যে শ্রবণ বাচন পঠন লিখন পর্যবেক্ষণ বা চিন্তন যত প্রকাশ আছে বা যত বিকাশ আছে, এগুলো কিন্তু একসঙ্গে আমাদের কি হবে, বিকাশ সাধন হবে। তো দেখো এখানে অপশনে কি দেয়া আছে, 1 নম্বর অপশনে দেয়া আছে যে বি ঠিক, অর্থাৎ বি নম্বর অপশনটা কি ঠিক। 2 আছে দেখো সি ঠিক, বা 3 নম্বর অপশনে আছে ডি ঠিক, এবং 4 নম্বরে আছে এ ঠিক। এবার কথা হচ্ছে, যেহেতু অপশন নাম্বার ডি ঠিক, তোমরা কিন্তু অপশন নাম্বার 4টা চুজ করবে না, এটা কিন্তু ভুল হবে। কারণ ডি ঠিক বলা কথাটা কোথায় আছে দেখো, অপশন নাম্বার 3তে ডি ঠিক বলে এই কথাটাতে তোমাদের লক্ষ্য করতে হবে। অনেক সময় দেখা যাবে যে তোমরা অপশনগুলো ঠিকই পড়েছো, অ্যান্সারটাও ঠিকই বের করেছো, কিন্তু খুব তাড়াহুড়ো করে কি করেছো, অপশন নাম্বার ডি চুজ করেছো। দেখো এরকম করলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। তোমাদেরকে ভালো করে এই অপশনগুলো দেখে নিতে হবে, তারা কোন প্যাটার্নে তোমার অ্যান্সারটা চাচ্ছে। তো দেখো 3 নম্বর অপশনে দেয়া আছে যে ডি ঠিক, তোমাকে কিন্তু এটাই চুজ করতে হবে। তো কি হবে, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস তাহলে এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।